আসসালামু আলাইকুম। মুজিবনগর সরকার আমাদের দুইটা টপিক থেকে প্রায় প্রতি বছর পরীক্ষা আসে, প্রতি বছরই। গত বছর 44তম পিডির আগে আমি বলেছিলাম যে মুজিবনগর সরকার থেকে পরীক্ষায় মুজিবনগর এবং হলো 6 থেকে প্রশ্ন আসে। 44টার মধ্যে ঠিকই আসছে, দুটো ঠিকই আসছে, অর্থাৎ 6 দফা এবং হলো মুজিবনগর সরকার, এই দুইটা বিষয় বিসিএস প্রার্থীদের জন্য একেবারে কমন এবং ইম্পর্ট্যান্ট ইস্যুস। এই মুজিবনগর সরকার, এটার আগে একটা ইতিহাস হলো যে যখন 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এটা ছিল ডিক্লারেশন। এই বঙ্গবন্ধু স্বাধীনতাকে বলা হয় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মানে ডিক্লারেশন শব্দটা অনানুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনানুষ্ঠানিক মানে আনঅফিসিয়াল, যেটা মানে অদাপ্তরিক ভাষণটাই হলো ডিক্লারেশন। আর যখন দাপ্তরিক দেয় তখন সেটাকে বলা অফিসিয়াল যেটা, এবং অফিসিয়ালটা হলো আপনার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। মনে রাখবেন 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয় এবং সেটা দিয়েছিল ইপিআর ওয়ারলেস। এবং ইপিআর ওয়ারলেসে বঙ্গবন্ধুর ভাষণটা ছিল যে ইট ইজ মেবি মাই লাস্ট মেসেজ from today Bangladesh is independent. চারটা বাক্য ছিল তার ভাষণে। তার ভাষণের বাক্যটা ছিল এরকমের যে দিস ইজ মেবি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. বেসিক্যালি বাক্য তিনটা, কিন্তু মনে হয় চারটা আর কি। তার বাক্যটা ছিল যে এটা হতে পারে আমার জীবনের শেষ ভাষণ, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছি তারা যেন তাদের যা কিছু আছে তাই নিয়ে যেন তারা সংগ্রাম করে, এবং পাকিস্তানের লাস্ট সোলজার অর্থাৎ লাস্ট সেনাবাহিনী এখান থেকে প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত সে যেন যুদ্ধ সংগ্রাম চালিয়ে যায়। এটা ছিল তার আসলে ভাষণের মূল কথা। আপনারা সংবিধানের ষষ্ঠ তফসিল থেকে এই পুরোটা বাক্যটা মুখস্থ রাখবেন। এটা আপনার প্রিলিতে না গেলেও রিটেন এবং ভাইভাতে কিন্তু খুবই লাগবে। এটা রিটেন এবং ভাইভাতে খুবই দরকার পড়বে। ওকে, দেন হলো এইটা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর এইটার একটা অফিসিয়াল বিষয় লাগতো, কারণ এই ইপিআর ওয়ারলেস কিন্তু জেনারেল পিপলের কাছে নাই। এটা কিন্তু আপনার ছাত্র, কৃষক, শ্রমিক জনতা তারা কিন্তু জানে না যে এটা আসলে মুক্তিযুদ্ধ বা এটা স্বাধীনতা যুদ্ধ। এইটাকে রূপ দেওয়ার জন্যই মুজিবনগর সরকারকে গঠিত হয়। তো যাই হোক, এখানে একটা হিস্ট্রি হলো বঙ্গবন্ধু যখন 26শে মার্চ রাত 1:20 গ্রেপ্তার হন 26শে মার্চ রাত 1:20, তখন বঙ্গবন্ধু মানে এর আগে একটা চিঠি দিয়েছিল তাজউদ্দিন আহমেদকে এবং ডক্টর কামাল হোসেনকে। পৃথক চিঠিতে বলেছিল যে তোমরা কেরানীগঞ্জের একটা বাসাতে একত্রে মিলিত হবে। তো সেখানে মিলিত হয় আর হলো ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিল তাজউদ্দিন আহমেদের সাথে। তাজউদ্দিন আহমেদ ব্যারিস্টার আমিরুল ইসলামকে নিয়ে যায় কেরানীগঞ্জের বাসায়, কিন্তু ডক্টর কামাল হোসেন সেই বাসায় যেতে পারেন না, সঙ্গত কারণে সে ছিল না বা যেতে পারে না। তো 26শে মার্চ
কেরানীগঞ্জে সে বাসা থেকে তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম, সেখান থেকে তারা পদ্মা পাড়ি দিয়ে চলে যায় ওপার, এবং সেখান থেকে বঙ্গবন্ধুর একটা নির্দেশনা ছিল, একটা চিঠি লেখা ছিল। সেই চিঠিতে বঙ্গবন্ধু বলছিল যে তাজউদ্দিন আহমেদকে যে তুমি দ্রুত দেখা করবে তুমি একজন বিজিবি সদস্যের সাথে, বিজিবি না, ওটা বিএসএফ সদস্য, একজন হিন্দু কি যেন নাম ছিল, দেখা করবে এবং সেখান থেকে তুমি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার সুযোগ পাবে। তো তাজউদ্দিন আহমেদ সেই পাড়ি দিয়ে এবং যেতে যেতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বিভিন্ন জায়গায় দেখা করে, এবং তাদের প্রোটোকলই সে কিন্তু ভারতে সেই মুজিবনগরের মেহেরপুরের সেই সীমান্তে গিয়ে ওই বিএসএফের সাথে দেখা করে, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ। এই তাজউদ্দিন আহমদ আর হলো ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই দুইজনই তারা বিজেপি সদস্যের সাথে বিএসএফ সদস্যের সাথে দেখা করলে বিএসএফ সদস্য তাদেরকে 3 এপ্রিল 1971 এই দিনকার তাজউদ্দিন আহমদ দেখা করেন ইন্দিরা গান্ধীর সাথে। ব্যারিস্টার আমিরুল ইসলামের লেখায়, যেটা বাংলা ও বাঙালির ইতিহাস এই 4th খণ্ডে পাওয়া যায়, সেখানে পড়লাম আমি যে ব্যারিস্টার আমিরুল ইসলাম তার লেখায় বলছে যে আমরা যখন ইন্দিরা গান্ধীর সাথে 3 এপ্রিল দিল্লিতে দেখা করি, তখন দেখা করার পর ইন্দিরা গান্ধী শুধু জানতে চেয়েছেন যে তুমি কে। তাজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করছে, কখন খুব বুদ্ধিমত্তার সাথে তাজউদ্দিন আহমেদ উত্তর দিয়েছে যে আমি বঙ্গবন্ধুর সরকারের মনোনীত প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী বলছেন। এখন এখানে তার লেখা এটা আমি পাই নাই যে বঙ্গবন্ধুই কি তাকে প্রধানমন্ত্রী বলার জন্য চিঠিতে লিখে দিয়েছিল, নাকি সে নিজে বুদ্ধিমত্তার সাথে বলেছেন। তিনি বলছেন বুদ্ধিমত্তার সাথে বলছেন, কিন্তু মানে নিজ থেকে বলছে কিনা এটা আমি পাই না, যে নিজ থেকেই বলছে নাকি বঙ্গবন্ধু নিজে বলে দিচ্ছে যে তুমি নিজেকে প্রধানমন্ত্রীর মতো পরিচয় দাও। তখন ইন্দিরা গান্ধী বলছে যে হ্যাঁ, আমি তো এটাই চেয়েছিলাম যে বাংলাদেশ একটা সরকার হোক, মানে পূর্ব পাকিস্তানের একটা সরকার হোক, এটা তো আমিই চেয়েছিলাম। তখন ইন্দিরা গান্ধী তাকে একটা হেলিকপ্টার দেয় এবং বলে যে তুমি তোমার মতো করে তুমি গঠন করো, এবং সে সবাইকে বলে দেয় যে তাকে হেল্প করার জন্য। তারপরে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সেই হেলিকপ্টার করে চলে যায় সে আগরতলায় চলে যায়, এবং সেখানে গিয়ে বিভিন্ন ওই বার্তা দিয়ে যায় যে আমরা মানে ওই বিএসএফ এর মাধ্যমে বার্তা পাঠায় যে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলো যে আগরতলায় আসার জন্য। তো যে যা পারছে সে ওখানে গেছে, আগরতলায় গেছে, এবং আগরতলায় ওখানে যেতে বলে। অপরদিকে 4 এপ্রিল ওসমানী সে একটা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে 27 জন সেনা কর্মকর্তাকে নিয়ে বৈঠক করেন সিলেটে। মানে মুক্তিযুদ্ধটা হয়েছে এমন যে তখন কিন্তু আপনি চিন্তা করেন কারো কাছে কিন্তু মোবাইল ফোন ছিল না, ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলো কিছু ছিল না। তখন কিন্তু একটা মানে চিঠির মাধ্যমে বা ওয়াকি টকির মাধ্যমে কথা বলতো সর্বোচ্চ 1.5 কিলোমিটারের মধ্যে। তখন বেতার যে মানে বাংলাদেশের যে বেতারগুলো কিন্তু অত বেশি মেগাহার্টজ ছিল না। যেমন 26শে মার্চ বঙ্গবন্ধু প্রথম পরে বক্তব্য বা ভাষণ দিয়েছে, এটা কিন্তু 26শে মার্চ আরও 2 জন দিয়েছেন। 27শে মার্চ জিয়াউর রহমান দিয়েছেন বেলা 11টায়। তো জিয়াউর রহমানও দিয়েছে, কিন্তু এটা কিন্তু মানে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ এটা কিন্তু মানে আমজনতা জানতে পারে না। আমজনতা জানতে পেরেছে কিন্তু সেই 10 এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হয়েছে। আপনি দেখবেন স্বাধীনতার ঘোষণাপত্র জারি যেটাকে বলা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা জারি হয়েছে কিন্তু 10 এপ্রিল। কিন্তু ওখানে বলা আছে যে 10 এপ্রিল এটা জারি হয় বা গৃহীত হয়, এটাকে পাঠ করা হয় 17 এপ্রিল, কিন্তু গৃহীত হওয়ার আগে ওই সময় বলা হয় এটি কার্যকর হয়েছে 26শে মার্চ। আচ্ছা, 26শে মার্চ কার্যকর দেখানো হয়, অথচ প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা জারি করা হয়েছিল কিন্তু 10 এপ্রিল 1971-এ, আর বলা হয়েছে এটি কার্যকরে 26শে মার্চ। এর উদ্দেশ্য হলো যে আসলে 26শে মার্চ থেকে যেটা চলতেছে সেটা যে স্বাধীনতা সংগ্রাম, এটা পাবলিককে বোঝানো যে আমরা আসলে 26শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছি, এজন্যই আমরা মুভমেন্ট করতেছি না, বঙ্গবন্ধুর মুক্তিটাই মুখ্য না, এখানে আমাদের স্বাধীনতাটাই মুখ্য। এটা বোঝানোর জন্যই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কার্যকারিতা 26শে মার্চ থেকে দেখানো হয়। 10 এপ্রিল যখন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়, তখন কিন্তু বলা হয় যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু এটা
পরীক্ষা যদি আসে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কবে গঠিত হয় বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কবে থেকে চালু হয়, এটা 26শে মার্চ, কার্যকর দেখানো 26শে মার্চ, কিন্তু জারি করা হয়েছে কিন্তু 10 এপ্রিল। আমি এখানে আসবো, এদিকে 4 এপ্রিল আমি একটু বলে যাই, তারপর আমি লিখে দিচ্ছি। 4 এপ্রিল ওসমানী 27 জন সেনা কর্মকর্তাকে নিয়ে এখন হবিগঞ্জ, তৎকালীন ছিল সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে একটা বৈঠক করে। এবং এটা বলা হয় যে 1 থেকে 4 এপ্রিল, আবার কেউ কেউ বলছে শুধু 4 এপ্রিলে হয়েছে, তার মানে 4 এপ্রিল শেষ হয়েছে। এই তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি হয়, এই স্ট্র্যাটেজির মধ্যে 4 এপ্রিলে এখানে 27 জন সেনা কর্মকর্তা থাকে এবং হ্যাঁ তারাই থাকে, আর কেউ থাকে না। সেই রিপোর্টটাই আবার ওসমানী তাজউদ্দিন আহমদকে পৌঁছায়। তো 10 এপ্রিল কি করে তাজউদ্দিন আহমেদ? 10 এপ্রিল আগরতলায় বসে সে একটা মুজিবনগর সরকার গঠন করার চিন্তা ভাবনা করে এবং সেখানে মুজিবনগর সরকারের মধ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে রাখা হয়। কিন্তু এই বিষয়টা প্রকাশ করা হয় কিন্তু 11ই এপ্রিল। তাজউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় 11ই এপ্রিল কলকাতায় বসে ভাষণ দেয়। আর 10 এপ্রিল সে কিন্তু আগরতলায় ছিল। আর আগরতলা ওই সময়টা গুরুত্বপূর্ণ ছিল, কারণ হলো কংগ্রেস ক্ষমতায় ছিল আগরতলায়, আর এই পশ্চিমবঙ্গ বা এসব অঞ্চলে কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় ছিল, আর ইন্দিরা গান্ধী কিন্তু কংগ্রেস ছিল। এই জন্য কিন্তু তাকে আগরতলায় বেশি যেতে হইতো এবং বাঙালিরা বেশি আগরতলা থেকে প্রশিক্ষণ পাইতো, কারণ ওখান থেকে সহযোগিতাটা বেশি পাইতো, মানে ত্রিপুরা কংগ্রেস ক্ষমতায় ছিল। তো এই আগরতলায় ওখানে 10 এপ্রিল তারা সরকার গঠন করার মানে সব কিছু গঠন করে ফেলে এবং বাংলাদেশকে 4টি সেক্টরে ভাগ করেছিল 10 এপ্রিল। 4 এপ্রিলে ওসমানীর পরিকল্পনা অনুযায়ী 10 এপ্রিলে 4টি সেক্টরে ভাগ করা হয়। তো 11 এপ্রিল তাজউদ্দিন আহমদ তার ভাষণে বলেছিল যে আমরা গতকাল বাংলাদেশকে 4টি রণাঙ্গনে ভাগ করেছি এবং আজ সকালে আরও 3টি যুক্ত করেছি, তার মানে 7টি সেক্টরে ভাগ করা হয়। তাহলে 10 এপ্রিল 4টা, 11 এপ্রিল 3টা, এই 7টা সেক্টরে ভাগ করা হয় প্রথমে। এরপরে 11 জুলাইতে গিয়ে যখন একটা সম্মেলন হয়, 11 থেকে 17 জুলাই একটা সম্মেলন হয় কলকাতায়, থিয়েটার রোডে একটা সম্মেলন হয়, সেটা হলো বাংলাদেশের রণকৌশল নিয়ে, রণাঙ্গন নিয়ে। সেই সম্মেলনে 11 জুলাই আরও 4টি সেক্টরে বিভক্ত করা হয়। এরপরে 11টি সেক্টরে ভাগ করা হয়। তার মানে সেক্টরে ভাগ করা হয়েছে কিন্তু 11টি সেক্টরে ভাগ করা হয়েছে 11 জুলাই, আর 10 এপ্রিল করা হয়েছে 4টি, আর 11 এপ্রিল করা হয়েছে আরও 3টি, মোট 7টি, এবং 11 জুলাই হয় 11টি সেক্টরে ভাগ করা হয়। তো কি হলো, তাজউদ্দিন আহমদ বলল যে আমরা 6 জন, ওই দিন ঘোষণা করলো 11 এপ্রিল যে 6 সদস্যের মন্ত্রিসভা গঠিত হবে। 6 সদস্যের এবং মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হলো এবং বলা হলো যে একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হবে, বাংলাদেশ হবে একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এবং বলে যে গতকাল স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়েছে, সেখানে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল মানে 10 এপ্রিল, মানে কিন্তু সে ভাষণ দিচ্ছে কিন্তু বেতার ভাষণ কিন্তু 11 এপ্রিল। এখন এখানে অনেক কনফিউশন যে মুজিবনগর সরকার কবে গঠিত হয়, স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়, কবে গৃহীত হয়, কবে কার্যকর হয়, আমি সবগুলোই ফাইনালি লিখে দেব। তো কি হলো, 15 এপ্রিল বলল যে আমরা একটা সরকারের শপথ নেব। শপথের জন্য তারা নির্দিষ্ট করলো যে কোন জায়গায় শপথ নেওয়া যায় এবং যেখানে বাংলাদেশের ইতিহাসও থাকবে এবং ভৌগোলিকভাবে একটা শক্তিশালী জায়গাও থাকবে। তো মেহেরপুরের চুয়াডাঙ্গা মহকুমার মেহেরপুরের কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমার, খেয়াল করবেন, কুষ্টিয়া জেলার চুয়াডাঙ্গা মহকুমার মেহেরপুরের বৈদ্যনাথতলা, সেখানে করা হয় যে আম্রকাননে হবে এবং সেই আম্রকাননটা হলো পলাশীর যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান। পলাশী যুদ্ধ কিন্তু এই আম্রকাননটা পলাশী যুদ্ধের সাথে, অর্থাৎ সিরাজউদ্দৌলা কিন্তু এখান থেকে সুবিধাটা পেয়েছিল যুদ্ধের সময়, নয়তো সে কিন্তু আরও মানে ওই দিনই সে খুন হতে পারতো, সে নৌকা নিয়ে পালাইতে পারছিল সিরাজউদ্দৌলা, যদিও সে মারা গেছে, পরে খুন হয়েছে। এখন বিষয় হলো যে
ওই আম্রকাননে ওটা ছিল 3টা নদী, মানে 3 দিকে নদী ছিল, আর একদিকে ভারতের সীমান্ত ছিল, মানে 3 দিকে নদী ছিল, একদিকে ভারতের সীমান্ত ছিল, যে কারণে তার পক্ষে খুব সহজে তাদের পক্ষে ওখান থেকে সেভ করাটা সুযোগ ছিল। এই জন্য আম্রকানন ঠিক করা হয়, এবং সেটার জন্য নিরাপত্তার জন্য দায়িত্বে থাকে হলো মেজর আবু উসমান চৌধুরী। আবু উসমান চৌধুরী তিনি ওখানে নিরাপত্তা প্রদান করবেন, আর প্রশাসনিক সকল দিবেন যে ওই চুয়াডাঙ্গার মহকুমার এসপিডিও, মানে উনি হলেন আপনার এসটি ইমাম, তখন তিনি ওখানে ছিলেন, তখন সে ওখান থেকে সুবিধা দেবেন। এসপিডিও মানে এসডিপিও হলো আপনার সাব ডিভিশনাল প্রমোশন অফিসার, মানে এরকমের এসডিপিও। একটা পুলিশ অফিসার থাকে, একটা প্রমোশন অফিসার থাকে, মানে একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট আর একটা হলো পুলিশ। পুলিশ ছিল মাহবুবউদ্দিন, এবং তাকে কিন্তু আবার 12 জন আনসার সদস্য আবার আদর্শ নিয়ে এসে কিন্তু ওই 17 এপ্রিল সৈয়দ নজরুল ইসলাম যখন রাষ্ট্রপতি হয় তখন তাকে সহ মুজিবনগর সরকার সদস্যবৃন্দদের তারা স্যালুট জানায়। তো কি হয় এখানে, আমি একটুখানি গেছি, 11 এপ্রিল বললাম যে বেতার ভাষণ গেছে। 12 এপ্রিলে তাজউদ্দিন আহমদ যে কাজটা করেন সেটা হলো যে তিনি বঙ্গবন্ধুকে সুপ্রিম কমান্ডার হিসেবে ঘোষণা করেন। বঙ্গবন্ধু ঘোষণা করা হয় যে মুক্তিযুদ্ধের সুপ্রিম কমান্ডার। আর ওই দিনই কর্নেল উসমানীকে, আতাউল গনি উসমানীকে বলা হয় যে আতাউল গনি উসমানী তিনি হলেন বাংলাদেশ ফোর্স বা বাংলাদেশ বাহিনীর তিনি হলেন কমান্ডার। বাংলাদেশ বাহিনীর কমান্ডার বলা হয়, এই বাংলাদেশ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয় ওসমানীকে, এবং ওসমানীকে 12 এপ্রিলের ওখানেই তাজউদ্দিন আহমেদ স্বাক্ষর করে, এবং এই 12 এপ্রিল কিন্তু কলকাতার থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীটা ওখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। একবার পরীক্ষা আসছিল। আর 11 এপ্রিলে 10 এপ্রিল যখন আপনার মুজিবনগরে তারা 10 এপ্রিল তারা যখন সরকার গঠন করে তখন কিন্তু তারা 11 এপ্রিলে কিন্তু তারা চলে যায় কলকাতার থিয়েটার রোডে। অর্থাৎ মুজিবনগর সরকারের যাত্রা এটা 11 এপ্রিল থেকে যাত্রা হয়েছে থিয়েটার রোডে, কলকাতার থিয়েটার রোডে, 8 নম্বর থিয়েটার রোডে। আর এটা গঠন করা হয়েছে কিন্তু আগরতলায়। এখন কি হলো যে আমি যেখানে ছিলাম সেটা হলো যে 17 এপ্রিল এখানে শপথ অনুষ্ঠান হয়। এই শপথ পড়ান দিনাজপুর থেকে নির্বাচিত একজন পরিচালনা করেন, দিনাজপুর থেকে আব্দুল মান্নান, তিনি পরিচালনা করেন। অর্থাৎ পরিচালনা বলতে এখনও শপথ অনুষ্ঠান হয়, যেমন প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ পড়ান, কিন্তু শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কিন্তু মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব ওখানে দাঁড়িয়ে বলে যে এখন শপথ পড়াবেন মাননীয় প্রধানমন্ত্রীকে, বলবে যে শেখ হাসিনাকে, আওয়ামী লীগ থেকে মনোনীত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়াবেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই কথাটা কিন্তু বলে একজন মন্ত্রিপরিষদ সচিব। ঠিক তখনও এই শপথ অনুষ্ঠান পরিচালনা করছিলেন আব্দুল মান্নান নামক একজন ব্যক্তি, আর শপথ পড়ায় আরেকজন এমএনএ অর্থাৎ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। আর যিনি শপথ পরিচালনা করেন আব্দুল মান্নান তিনিও এমএনএ অর্থাৎ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদের সদস্য। এবং এখানে সরকার গঠনের সব থাকবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এখানে থাকবে। এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই যে 298 জন নির্বাচিত হলো জাতীয় পরিষদে, প্রাদেশিক পরিষদে 299 জন, জাতীয় পরিষদে নির্বাচিত হলো আপনার 167 জন। এই তাদেরকে নিয়ে কিন্তু মোট হলো আপনার 466 মনে হয়, 466 হয়, অর্থাৎ 298 বঙ্গবন্ধুকে তো চলে যায়, তার মানে 467 জনের সম্মতিতে এখানে সরকার গঠিত হবে। এবং সেখান থেকে 12 জন কিন্তু আবার কি করে যুদ্ধ করে 12 জন কিন্তু ওখানে মারাও গেছে, শহীদ হয়েছেন। এবং 5 জন কিন্তু দালালি করছেন, 2 জন আবার পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করছেন, তার মানে 7 জন এভাবে বাদ পড়ছে। আর 43 জন হলো যুদ্ধ করে নাই। এই জন্য বঙ্গবন্ধু তাদেরকে কি করছে, এসে 43-45 জন তাদেরকে বহিষ্কার করেছে। অর্থাৎ সব বাদ দিয়ে 403 জন টিকেছিল। 72 সালের জানুয়ারি পর্যন্ত টিকেছিল 403 জন, এর আগে ছিল 467 জন, বঙ্গবন্ধু ছাড়া 466 জন। এখন বিষয় হলো যে 17 এপ্রিল শপথ নেয়। শপথটা অনুষ্ঠান পরিচালনা করে আব্দুল মান্নান, আর শপথ পড়ান অধ্যাপক ইউসুফ আলী। এবং অধ্যাপক ইউসুফ আলী শপথ পড়ান এবং তিনি সৈয়দ নজরুল ইসলাম সহ সবাইকে। এবং এখানে বলা হয় যে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে এবং মুজিবনগর সরকারের সদস্য থাকবে 6 জন। তার মধ্যে একজন হলেন বঙ্গবন্ধু, তিনি হলেন রাষ্ট্রপতি, আর অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকা পালন করবে সৈয়দ নজরুল ইসলাম। আর
বাকি যে 4 জন আছে তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এবং এই মুজিবনগর সরকারের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিযুক্ত করা হয় এস টি ইমামকে। আর মুখ্য সচিব সাধারণত প্রধানমন্ত্রী থাকে, সে মুখ্য সচিব হিসেবে রুহুল কুদ্দুসকে, ওই রুহুল কুদ্দুস যিনি 6 দফার সময় তাজউদ্দিনকে নিয়ে বসে বসে যে 7 দফা তৈরি করছিল, তারপর বঙ্গবন্ধু একটা কেটে দিয়েছিল, যে গভর্নরের শাসনটা কেটে দিয়েছিল, সেই 6 দফার রুহুল কুদ্দুস সিএসপি কর্মকর্তা, তাকে রাখা হয় মুখ্য সচিব। আর এসটিএমকে রাখা হয় মন্ত্রিপরিষদ সচিব, ক্যাবিনেট সেক্রেটারি। আমাদের আকবর আলী খান আজকে মারা গেছেন, কালকে রাতে মারা গেছেন রাত 10টায়, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আকবর আলী খান তখন ছিলেন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত হয়েছিল আকবর আলী খান। তো যাও, ওই সময় যারা সিএসপি কর্মকর্তা ছিল, যাদেরকে বসে যে তোমরা আমাদের সাথে আনুগত্য প্রকাশ করো, যারা করেছে তাদেরকে নিয়েই সরকারের বিভিন্ন পর্যায়ে তাদেরকে রাখা হয়েছে। আর যারা আনুগত্য প্রকাশ করেনি তাদেরকে রাখা হয়নি। এবং অনেক অফিসার পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল, এবং তারা পরবর্তীতে ওই বঙ্গবন্ধু কিন্তু একটা প্রজ্ঞাপনে তাদেরকে স্যাক করেছিল। জিয়াউর রহমান আবার ক্ষমতায় এসে তাদের সবাইকে আবার অন্তর্ভুক্ত করেন, আর তাদেরকে আবার চাকরিতে অন্তর্ভুক্ত করেন। এবং জিয়াউর রহমানের সময় কিন্তু আপনার গোলাম আজম বাংলাদেশে আসছিল, গোলাম আজমের পাসপোর্ট কিন্তু করা হয়েছিল, সে কিন্তু গোলাম আজম কিন্তু আসছিল জিয়াউর রহমানের সময়। জিয়াউর রহমান কিছু নেতিবাচক দিক ছিল, যে অনুভূতিতে আঘাত করেছে কিছু কিছু মানুষের জায়গায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিষয় থেকে, মানে মুক্তিযুদ্ধের যারা বিরোধী ছিল, বিশেষ করে মুসলিম লীগ, তারপরে যে বহুদলীয় গণতন্ত্র বলা হয়, বঙ্গবন্ধু কিন্তু সময় কিন্তু মুসলিম লীগ, ইউনাইটেড মুসলিম পার্টি, জামাত ইসলামের কিন্তু নিষিদ্ধ ছিল, কারণ তারা মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে মালেক মন্ত্রিসভাকে সমর্থন করেছিল, সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 71-এর পত্রিকা দেখলে দেখবেন যে এরা সবাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই জামাত ইসলামের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, এরা নিয়াজির সাথে সাথে ঘুরছে, নিয়াজিকে চা পান করাইছে। 71-এর দৈনিক পাকিস্তান পত্রিকায় দেখবেন, দৈনিক সংগ্রাম পত্রিকায় দেখবেন যে রাজাকারদের অস্ত্র প্রশিক্ষণ পরিদর্শন করছেন গোলাম আজম, রাজাকারদের অস্ত্র প্রশিক্ষণে, শান্তি কমিটির অস্ত্র প্রশিক্ষণে পরিদর্শন করছেন নিয়াজি, তার সাথে হলো মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে হলো আপনার মাওলানা ইউসুফ, তারপরে হলো আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারপরে হলো আপনার আব্দুল সোবাহান, তারপরে কাদের মোল্লা, তারপরে হলো আপনার এই যে এরা কিন্তু বিভিন্ন ইউনিটে তরুণ, মানে এরা সবাই ছিল এখনকার যেমন ছাত্র শিবির, তখনকার ছিল ছাত্র সংঘ, এই ছাত্র সংঘের নেতা। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিল আপনার বদর বাহিনীর প্রধান। আর বদর কারা ছিল? যারা আল বদর, অর্থাৎ বদরের যুদ্ধে 313 জন মানে হাফেজ যুদ্ধ করেছিল। এই জন্য বদরের যুদ্ধে 313 জন করে প্রত্যেকটা ইউনিটে, আল বদরের প্রত্যেকটা ইউনিটে 313 জন করে সদস্য রাখা হইতো। তারা প্রকাশ্যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সংগ্রাম করতো, যুদ্ধ করত। তো যাই হোক, এখানে এরা সবাই পুনর্বাসিত হয় কিন্তু আপনার এই 78 সালে। এবং জিয়াউর রহমান এদেরকে নিয়ে বলে যে বহুদলীয় গণতন্ত্র, মানে বহুদল বলতে অর্থাৎ যারা প্রতিক্রিয়াশীল, যারা ক্রিয়াশীল, সবাইকে নিয়ে তারা মানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে। এরপরে একটা বিশেষ শ্রেণী কিন্তু সমর্থন পাবেই। এবং বঙ্গবন্ধুর সময়ও 70 নির্বাচনে কিন্তু 25% মানুষ বঙ্গবন্ধুকে ভোট দেয়নি, তারা কিন্তু এই জামাত ইসলামী, মুসলিম লীগ তাদেরকে ভোট দিয়েছে 25%, মানে 24.6, তাদের 25%। এরা কিন্তু ইয়ার পক্ষে ছিল, আপনার এই বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল। তার মানে মেইন স্ট্রিম বঙ্গবন্ধুর সমালোচনা করে একটা স্ট্রিমে সমর্থন নিয়েছিল জিয়াউর রহমান, এবং সেটা এখন টুটিল বাংলাদেশ এস্টাবলিশড। এখনও আপনাদের মধ্যে অনেক প্রজন্ম যারা শুনছেন, অনেকেই আপনারা, আমার কথা ভালো লাগতেছে না অনেকের, আমি জানি আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে, অনেকেই আপনারা জামাত শিবির এসবের অনেকেই সমর্থক। আপনি 71 যদি দেখেন, 71-এর পত্রিকা যদি দেখেন, অন্ততপক্ষে তাদেরকে সমর্থন করা যায় না। মানে যদি তারা মুসলমান হয় তাহলে 71-এ এমন নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় পরিকল্পনা, আপনি দেখবেন কীভাবে তাদেরকে মানে উৎসাহিত করা হয়েছে। যে খুলনায় মাওলানা পান্নুর সফল অভিযান কি? মাওলানা পান্নুর সফল অভিযান, মানে হেডলাইন পত্রিকায়। কেন? কারণ তাকে শান্তি কমিটি থেকে পুরস্কৃত করা হচ্ছে, কারণ তিনি 12 জন মুক্তিযোদ্ধাকে সপরিবারে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আপনার এটাকে সে কি করতেছে? প্রমোট করতেছে যে সে মাওলানা পান্নুর সফল অভিযান। ঠিকই 20 ডিসেম্বর পত্রিকায় দেখবেন লেখা আছে কুখ্যাত পান্নু জনতারাতে নিহত। 20 ডিসেম্বর কিন্তু প্রেক্ষাপট পুরো চেঞ্জ। মানে এই রকমের নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েও তারা কিন্তু বাংলাদেশে আছেন, এবং বাংলাদেশে তারা এখনও বাংলাদেশে বসে তারা বাংলাদেশের বিরোধিতা করেন।
বাংলাদেশের ডেভেলপমেন্টে তাদের গা জ্বলে, বাংলাদেশের কোনো অগ্রগতিতে তাদের গা জ্বলে। এখানে এখন স্টিল মানে এখনও বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের আলো বাতাসের নিঃশ্বাস নিয়ে তারা এখনও বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান নেয়। এবং অনেকে আছেন বাংলাদেশ পাকিস্তানে খেলা হলেও তারা পাকিস্তানে সাপোর্ট করে। আমি মাঝে মাঝে বলি না যে রক্তের দাগ শুকায় নাই, আসলে এগুলো অনুভূতির জায়গা, এগুলো সবার মধ্যে আসলে ফিলও করে না এই অনুভূতিটা। কারণ মুক্তিযুদ্ধটা সবার কাছে যায়ও না, পৌঁছায়ও না, সবার কাছে দেশের গান ভালো লাগে না। ও আমার দেশের মেয়েটি তোমার পরে ঠেকাই মাথা, এই গান শুনলে সবার কাছে ভালো লাগে না, কারো কারো কাছে এই গানের চাইতে কাওয়ালি গান ভালো লাগে। তো বিষয় হলো এগুলো অনুভূতি এবং আবেগের বিষয়। এগুলো আসলে এক একজনের আবেগ এক এক রকমের, কারো কারো আবেগ টাচই করে না, কারো কারো আবেগ খুব টাচ করে, এটা হতে পারে। এখন আপনি বলবেন আবেগ দেখালে চেতনাবাজ, মানে চেতনাবাজ শব্দটা যে কত পজিটিভ এটাকে আপনি নেতিবাচকভাবে প্রেজেন্ট করেন, এটা আরও আশ্চর্যের বিষয় যে চেতনাবাজ শব্দটা কত পজিটিভ এটাকে নেগেটিভভাবে আপনি মানে গালি হিসেবে ব্যবহার করেন। যাই হোক, এখন আপনি আবার একটা বিষয় আছে যে জামাত শিবিরের একটা বিষয় আছে। আপনি দেখবেন আপনার পাশে জামাত শিবিরকে এবং যারা দেখবেন ৭১ সালও তাই করেছে। মুক্তিযুদ্ধের কথা বললে বলে আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যেখানে এখানে ধর্ষণ হবে এখনো? আরে ভাই, ধর্ষণ 30 মানে আপনার 3 লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি করেছে, 30 লাখ মানুষকে হত্যা করেছে। আপনি সেটার সাথে আপনি মিলান যে এখনো আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম, এখনো মুক্তিযোদ্ধা ভিক্ষা করবে? মানে এগুলো বলেছে লেজিটিমাইজ করে যে আমি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কোনো গোষ্ঠীকে আমি সমর্থন করলাম, এটাকে সে লেজিটিমাইজ করে। এই যুক্তিগুলো দেয়। আমি অনেক শিবির বন্ধুকে দেখেছি, আমার সাথে ছিল, মানে তারা কথা বললে দেখবেন এই বিষয়গুলো তুলে নিয়ে আসে। আমি অনেকগুলো শিবির দেখছি, তো কথা বলতে গেলেই আপনি দেখবেন এই মুক্তিযুদ্ধের একটা নেগেটিভ বিষয় নিয়ে আসবে। হ্যাঁ, বঙ্গবন্ধু তো পাকিস্তানে আটক ছিল, তাহলে সে কি যুদ্ধ করছে এরা? মানে এগুলোর মাধ্যমে সে আসলে বিষয়টাকে সে লেজিটিমাইজ করতে চায় যে আসলে বঙ্গবন্ধুর বিরোধিতা করা যায়, বঙ্গবন্ধুর বিরোধিতা করা যায়। এবং ৭১ সালে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ করেছে তার বিরুদ্ধে মানে রাজাকারি করা যায়, রাজাকারিটা বৈধ ছিল, মানে এই বিষয়টা বোঝায়। এবং আমরা স্বাধীন হয়েছি ভারতে তাবেদারি করার জন্য, এই কথাও তারা কিন্তু বলে। মানে এ প্রত্যেকটা ৭১ সালে এরকমের ছিল। ৭১ সালে ধর্ম ব্যবহার করা হয়েছে, ৭১ সালে বলা হয়েছে ভারতের তাবেদারি করা হবে, তাবেদারি করার জন্য এটা হয়েছে। এগুলো কিন্তু এখন যেমন ভারত বিদ্বেষী কিছু মানে দেখেন না, ওটা ওই সময় ছিল, ওই সময় ছিল। আপনি কি জানেন ভারত যে প্রদেশ ছিল কয়টা? এখন প্রদেশ হলো 29টা। ভারত কিন্তু 29টা প্রদেশ ছিল না, ভারতে অনেকগুলো প্রিন্সলি স্টেট ছিল, কাশ্মীর, সিকিম, এই যে রাজস্থান, এগুলো সব কিন্তু ভিন্ন ভিন্ন স্বাধীন টেরিটরি ছিল ভারতের ভূখণ্ডের মধ্যে, এবং তারা একটার পর একটা দখল করে নিয়েছে। এবং সেই আশঙ্কা বাংলাদেশেরও আছে যে বাংলাদেশকেও তারা একত্রে নিতে পারে। কিন্তু বাংলাদেশ কিন্তু সেই পর্যায়ে মানে সিকিমের মতো রকমের বাংলাদেশ দেউলিয়াত্ম না, রাজস্থানের মতো না, কাশ্মীরের মতো না। বাংলাদেশ ভৌগোলিকভাবে কিন্তু অনেক শক্তিশালী একটা অবস্থানে, বঙ্গোপসাগরীয় অঞ্চল, নদীমাতৃক একটা দেশ। মানে বাংলাদেশের মানে আপনি বলতে পারেন মালভূমি ছাড়া সবই আছে, মালভূমি ছাড়া ভৌগোলিক গঠনের মধ্যে সবই আছে। বাংলাদেশের ভূমি খুব উর্বর, এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে উর্বর ভূমি কিন্তু বাংলাদেশের ভূমি খুব উর্বর। বাংলাদেশ পরিসমৃদ্ধ একটা দেশ, এবং বাংলাদেশে কিন্তু এই ভৌগোলিক কারণে আমাদের কিন্তু সেরকম তাবেদারি কারো করতে হয় না। ভৌগোলিক কারণেই আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেফ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লেন্দুব দর্জি সে কিন্তু সিকিমকে ৭৫ সালে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করে ফেলেছিল, সেরকম একটা আশঙ্কা আমরা আছি। সেরকমের আশঙ্কা থেকে আপনি তো এটা বলতে পারেন যে ভারত বিদ্বেষী করে আপনি পাকিস্তানকে সাপোর্ট করতে পারেন না। এটা আসলে যারা ইতিহাস ঐতিহ্যকে লালন করে তারা পারবেন না। যাই হোক, আমি আসি যে বিষয় ছিলাম, একজন বলছেন মহকুমা কি? মহকুমা হলো এখন যেমন আপনার জেলা। মহকুমা সম্পর্কে শুনে রাখেন, আমি কিন্তু জনপদের মধ্যে পড়াইছিলাম। মহকুমা হলো যে 1984 সালে 23টা জেলা ছিল, আর এই 23টা জেলার মধ্যে মানে বিভিন্ন মহকুমা ছিল, মানে যারা জেলা হওয়ার যোগ্য। একটা জেলায় 3-4টা মহকুমা ছিল, যেমন আপনার ময়মনসিংহে মহকুমা ছিল 6টা, আপনার টাঙ্গাইল মহকুমা ছিল, ময়মনসিংহে 5টা ছিল, আপনার টাঙ্গাইল বাদে কিশোরগঞ্জ, নরসিংদী, তারপরে হলো নরসিংদী না, আপনার কিশোরগঞ্জ ছিল, হ্যাঁ কিশোরগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ নরসিংদী না, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর আর ময়মনসিংহ। এরা ছিল মানে ময়মনসিংহের মধ্যে 4টা মহকুমা ছিল। এই মহকুমাগুলো 1984 সালে জেলায় হয়ে যায়, এবং এরশাদ এক ঘোষণায় 1984 সালে এক ঘোষণায় 23টি জেলা থেকে 64টা জেলা করে।
এরপর আর একটা জেলাও হয়নি, অর্থাৎ 23টা জেলা থেকে 64টা জেলা হয়, এটা কিন্তু 84 সালে। এর আগে এই বাকি যে জেলাগুলো, এই সবগুলো অর্থাৎ 63টা বাদ দিলে সবগুলা কিন্তু মহকুমায় পরিণত হয়, মহকুমাগুলো জেলায় পরিণত হয়। আমি একটা ছোট্ট ইতিহাস বলি। 2007 সাল, মানে 6-7 সাল থাকি, তো 7 সালে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, আপনারা যারা পড়তেছেন তারা জানেন যে ডাকসুর সামনে একটা ধিক্কার স্তম্ভ আছে রাজাকারদের ঘৃণার জন্য, ওইটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছিলাম 2007 সালের 25শে মার্চ রাতে। 25শে মার্চ রাতে আমরা ওটা তৈরি করেছিলাম। 25শে মার্চ না, 26শে মার্চ, 26শে মার্চ, সরি 26শে মার্চ। তো ওটা উদ্বোধন করেছিল আপনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, এটা উদ্বোধন করেছিল, এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্যরা ওখানে ছিল। সেক্টর কমান্ডার একে খন্দকার সেক্টর কমান্ডার ফোরামের তখন প্রধান ছিল, এবং ওই সময় 8-9 জন সেক্টর কমান্ডার ছিল, 16 জনের মধ্যে 8-9 জন জীবিত ছিল। আপনার সেক্টর কমান্ডার 16 জনের মধ্যে তো কয়েকজন খুনি হয়েছে। জিয়া রহমান খুন হলো, কর্নেল তাহের ফাঁসি হলো, তারপরে মেজর খালেদ মোশাররফ খুন হলো, তারপরে আপনার ওই যে নাজমুল হুদা খুন হলো, তাহলে 4 জন খুনি হয়ে গেছে আপনার সেক্টর কমান্ডার 16 জনের মধ্যে, 75-এর মধ্যেই। তো ওই সময় আমরা যখন 71-এর পত্রিকা নিয়ে দেয়ালিকা করি, আমরা 8 বন্ধু ছিলাম। আমরা 8 বন্ধু, তখন খুব বেশি বয়স না, মানে সেকেন্ড ইয়ারে পড়ি আমরা, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি 7 সালে। তখন আমরা এই 71-এর পত্রিকা নিয়ে দেয়ালিকা করি, এটা ডাকসুর সামনে যে ওয়ালটা আছে, ওয়ালটা বরাবর একেবারে। এরপর আমাদের অনেক হুমকি ধামকিও আসে, আমরা ছোট মানুষ কিন্তু সাহসী ছিলাম। আমরা একটা বিষয় ছিল যে আবেগ কাজ করতো, আর 71 আমরা এতভাবে ওই সময় 71-এর পত্রিকা এত বেশি পড়ছি, যার ফলে ঘৃণাটা বেশি জন্মাইছে। যাই হোক, এখন আমরা কি করলাম, ওখানে দেয়ালিকাটা উদ্বোধন করেছিল হলো আরিফিন সিদ্দিকী, আর ওই ধিক্কার স্তম্ভ উদ্বোধন করেছিল মিলি রহমান। আরিফিন সিদ্দিকী তখন বিসি ছিল না, তখন তিনি খুব তরুণ শিক্ষক ছিল, মুক্তিযুদ্ধপন্থী এরকমের। তো কি হলো, আমরা যখন যুদ্ধাপরাধের বিচার চাই বলে গেঞ্জি বানালাম, টি শার্ট বানালাম, এবং টি শার্টে রাজাকার 50 জন রাজাকারের নাম দিলাম বুকে এবং পিঠে, এবং ফিতা পড়তাম যুদ্ধাপরাধের বিচার চাই, তখন একটার পর একটা কিন্তু কথা বলতো যে বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে গেছেন, বলতো যে এদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, গৃহযুদ্ধ হয়েছে। এখনো ভিডিও ক্লিপস পাবেন, আর ইসলাম মোহাম্মদ বলছে যে গৃহযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ হয় নাই। কাদের মোল্লা বলেছিল যে সুন্দরী নারী এবং সম্পদের লোভে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ তারা করে নাই। তার মানে এগুলো কিন্তু লাগে। আমার নানা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, আমার নানা, আমার আপন নানা মুক্তিযুদ্ধে মারা গেছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি আহত হয়েছেন, মারা গেছেন পরে, তার কোনো সার্টিফিকেট নেই। আমার আপন নানা, তার কোনো সার্টিফিকেট নেই। আমার চাচা মারা গেছেন, আমার চাচা মুক্তিযুদ্ধের সময় মারা গেছেন। তো বিষয় হলো যে আমার বাবা মুক্তিযুদ্ধ করেন, তিনি আদম জুট মিলে চাকরি করতেন। আদম জুট মিলে তিনি শ্রমিকদের নেতা ছিলেন। আমার বাবা শ্রমিকদের বলতে তিনি স্টাফ ছিলেন, অ্যাকাউন্টস অফিসার ছিলেন, ওই স্টাফদের নেতা ছিলেন। তো যাই হোক, এখন বিষয় হলো যে ওই সময় যারা শিবির করতাম, মানে ওই সময় তো ছাত্র দলের আন্ডারে হল ছিল, যদিও কেয়ারটেকার গভর্নমেন্ট, বাট আগের বিএনপির আন্ডার হল ছিল, ছাত্র দলের আন্ডার হল ছিল, এবং শিবির প্রচুর থাকতো। এবং শিবিরের সে বন্ধু বলতে কি জানেন, এখন শিবিরগুলো সব চাকরি করে, জানেন, সবগুলো এখন বড় বড় অফিসার, মানে ওরা কিন্তু এখন ভালো ভালো চাকরি করে। কিন্তু ওই যে আওয়ামী লীগ কিন্তু সেভাবে ওরকমের করে না, আটকায় না। দেখ, আমরা যেগুলো হচ্ছে, আমরা যখন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতাম, আমরা যখন বলতাম, তখন বলতো যে এদেশে কখনো এই 43 বছর পর, তখন 43 বছর ছিল মনে হয়, 43 শব্দটা বেশি শুনতাম, 43 বছর, তারপরে 39 বছর, 40 বছর, এখন কত 51-52, মানে এই রকমের শব্দগুলো বেশি শুনতাম, মানে 37, 38 বা 43 এরকমের, মানে ওই জায়গা থেকে শিবিরের বন্ধুদের সাথে। আমরা তো 13 সাল বন্ধু হলে ছিলাম, মানে এরকম শুনতাম আর কি, রাজনৈতিক 13 সাল বন্ধু ইউনিভার্সিটি ছিলাম। মাঝখানে কিন্তু অনেক বছর আমাদের ছিল, ওই যে আর্মিদের সাথে ঝামেলা ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তখন তো আমাদের ছিল আপনার ওই যে শিশল জ্বর ছিল। তো এই শব্দগুলো ওই সময় বেশি শুনতাম। তো এখন বলতো যে জীবনও সম্ভব না। তখন আমি একটা কথা বলতাম যে এদেশে যদি জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত থাকে, তাহলে যুদ্ধাপরাধের বিচার হবেই, এটা তুমি লিখে রাখো। তারপরে যখন পার্লামেন্টে পাশ হলো প্রস্তাব, বললো যে আগে হোক,
সালে যখন ট্রাইব্যুনাল গঠন করলো, আরে মামলা হোক, মামলা হওয়ার পর আরে অ্যারেস্ট হোক, অ্যারেস্টের পর আরে রায় হোক, রায় হওয়ার পর আর কার্যকর পর কিছুই বলে না। এইটা ছিল অবস্থা তাদের। তো এই সবসময় তারা এই কথাগুলো বলতে বঙ্গবন্ধু মাফ করে গেছে, এই জায়গাটা আওয়ামী লীগের সাথে আমাদের জোট ছিল, এগুলো বলে তারা কিন্তু হালকা করে। আমরা একটা বিষয় বলি, মুজিবনগর সরকারের এখানে ছিলাম, সেটা হলো যে যুদ্ধ চলমান থাকে, তখন মুক্তিযুদ্ধ মানে মুজিবনগর সরকারের খুবই জরুরি হয়ে পড়ে যেটা, সেটা হলো যে চীন, রাশিয়া, ইউএসএ এদের সাথে সমন্বয় করা। তখন আমাদের এই কমিউনিস্ট পার্টি, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, তারপরে হলো আপনার কংগ্রেস, এই সবগুলোর মধ্যে একটা সমন্বয় দরকার। কংগ্রেস তখন একটু মার্কিনপন্থী ছিল, পুঁজিবাদীপন্থী ছিল একটু, আর ওরা ছিল কমিউনিস্ট পার্টি বা ন্যাপ ভাসানী, ন্যাপ এরা ছিল কিন্তু আপনার মানে এরা ছিল আপনার চীন রাশিয়াপন্থী। তখন তাজউদ্দিন আহমেদ চিন্তা করলো যে সর্বদলীয় একটা পরিষদ দরকার। তখন 8 সেপ্টেম্বর 1971 8 সেপ্টেম্বর তিনি মুজিবনগর সরকারের পক্ষে তিনি চিঠি দিলেন তাজউদ্দিন আহমদকে, ওই কংগ্রেস, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, এই 4 দলকে দিল যে আমরা সর্বদলীয় একটি উপদেষ্টা পরিষদ গঠন করব। তখন তাজউদ্দিন আহমেদ বলল যে মুজিবনগর সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হলো। তখন এই মুজিবনগর সরকারের এই 4টে দল থেকে 4 জন প্রধান, আওয়ামী লীগ থেকে 2 জন, এই হলো 6 জন, আর সরকার থেকে 2 জন, এই হলো 8 জন। অর্থাৎ মুজিবনগর সরকারের পক্ষ থেকে 2 জন, তাজউদ্দিন আহমেদ খন্দকার মোস্তাক, আর আওয়ামী লীগ থেকে 2 জন, সৈয়দ নজরুল ইসলাম আর হলো ক্যাপ্টেন মনসুর, আর হলো আপনার ওরা অর্থাৎ কমিউনিস্ট পার্টির ন্যাপ ভাসানীর হলো ভাসানী, ন্যাপ মুজাফফরের হলো অধ্যাপক মুজাফফর আহমদ, মনোরঞ্জন ধর, আর একজন হলো কি জানো, মনোরঞ্জন ধর, একটা হলো আরেকজন নাম ভুলে গেছি। এই 8 জনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এই উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হয় 17 সেপ্টেম্বর, এবং সেই বৈঠকটা হয়েছিল কিন্তু মুজিবনগরে। মুজিবনগর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক হচ্ছে 17 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর চিঠি দিয়ে গঠন করা হয়। এর প্রধান করা হয়, সভাপতি করা হয় ভাসানীকে, উপদেষ্টা পরিষদে সভাপতি করা হয় ভাসানীকে, আর আহ্বায়ক থাকে হলো তাজউদ্দিন আহমেদ। তাদের প্রথমে আহ্বায়ক, তারপরে সে সদস্য সচিব হয়ে যায়, মানে যখন চিঠি দিয়েছে তখন আহ্বায়ক হিসেবে, আর যখন গঠন করছে তখন সভাপতি হলো ভাসানী হয়। এ হলো মুজিবনগর উপদেষ্টা পরিষদ। তো আমি সেক্টর নিয়ে একটু বলি। সেক্টরের বিষয় হলো যে 4 এপ্রিল এখানেই কিন্তু রণাঙ্গন ঠিকঠাক করা হয়ে যায়, যে রণাঙ্গন ঠিক করা হবে, কারা যুদ্ধ করবে, কারা কমান্ডার হতে পারে, কার নেতৃত্বে যুদ্ধ করবে। পুরো এই 4 এপ্রিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজিতে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। 10 এপ্রিল 4টি সেক্টরে ভাগ করে, 11 এপ্রিল 7টি সেক্টরে ভাগ করে, আর 71 সালের 11 জুলাই এই দিনকা 11টি সেক্টরে ভাগ করা হয়। 11 থেকে 17 জুলাই পর্যন্ত সামরিক একটা বৈঠক হয়, সম্মেলন হয়, সেটা হয় কলকাতায়। সেখান থেকে ঠিক করা হয় যে 11 জুলাই এটা যে 11টি সেক্টরে ভাগ করা হবে। এখন সেক্টরগুলো কি কি? সেক্টরগুলো সাউন্ড প্রবলেম হচ্ছে না? ও হরে, আমি তো খেয়ালই করি না। সাউন্ড ওই পাশের বিল্ডিংয়ে কাজ চলে, বুঝছেন, পাশের বিল্ডিংয়ে একেবারে ঘেঁষি, আবার দেখতে পারেন যে একেবারে ঘেঁষে। আমরা দেখাই, একেবারে ওই যে কাজ চলতেছে, দেখেন এই যে পাশের বিল্ডিংয়ে কাজ চলে, এই জন্য একটু শব্দ হচ্ছে মনে হয়। আমি লিখবো কিনা একজন জিজ্ঞেস করছেন, আমি লিখবো না, শুধু সেক্টরটা দেখাই দেবো। আর আশা করি ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত বেসিক ভিউ সোমবার আসবে, রবিবার বা সোমবার। আজকে যদি কাজ চলে, আজকে আমি ফোন দেব, রবিবার বা সোমবার ইনশাল্লাহ চলে আসবে। সব কাজ শেষ, মানে এখন বইটা পৃষ্ঠা হয়ে গেছে বেশি, 992 পৃষ্ঠা, 992 পৃষ্ঠা, আর হলো 12 পাতা হলো ইনার, মানে 104 পৃষ্ঠা। এটা 104 পৃষ্ঠা। আমি যে অ্যামাউন্ট ছাপাইছি সেখানে কিন্তু অনেক সময় লাগে আর কি। আর একটা মেশিন যদি আপনার একটা প্লেট যদি আপনার বারবার দেওয়া হয়, তাহলে ওটা বারবার প্লেট করতে হয়।
এই জন্য একবারে দিয়ে একবারে ছাপায় বের হবে, এরপরে বাইন্ডিং চলতেছে। ওই যেগুলো হয়েছে সেগুলো মানে ছাপা আজকে মনে হয় আশা করি সব ছাপা শেষ হয়ে যাবে, আর 3 দিন লাগবে আপনার বইটা রেডি করতে। আমার বিশ্বাস যে রবিবার বা সোমবার ইনশাল্লাহ বাজারে পাওয়া যাবে। তো সেই জন্য আমি বললাম যে এই মুজিবনগর এবং হলো সেক্টর, এটা আপনি বেসিক 2 থেকে পড়ে নেবেন, ওখান থেকে পড়ে নেবেন, তারপর আমি পরীক্ষা নিয়ে ব্যাখ্যার সময় বুঝাই দেবো। এখন আমি সেক্টরটা দেখাই দেয়। সেক্টরটা হলো সেক্টর রাখবেন। বঙ্গবন্ধুর ভাষণটা ছিল আপনার ডিক্লারেশন, আর প্রোক্লেমেশন ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। আমি এই দুইটাও একটু লেখাবো, একটু ওয়েট করেন, আগে সেক্টরটা দেখে ফেলি। আমি যদি ধরি বাংলাদেশ, এটা বাংলাদেশ ধরলে আপনি জাস্ট এখানে মনে রাখবেন রংপুর বিভাগ। এই রংপুর বিভাগটা পুরোটা ছিল 6 নম্বর সেক্টর, পুরোটা বলতে কুড়িগ্রাম ছাড়া। এই কুড়িগ্রাম কিন্তু রংপুর বিভাগের মধ্যে। এই কুড়িগ্রামটা ছিল ময়মনসিংহের সাথে 11 নম্বর সেক্টর। ময়মনসিংহ, আমাদের বর্তমান ময়মনসিংহ, এই ময়মনসিংহ এবং কুড়িগ্রাম এরা ছিল 11 নম্বর সেক্টরে। আর এখানে রাজশাহী বিভাগ, যেটা এই রাজশাহী বিভাগ ছিল 7 নম্বর সেক্টরে। তাহলে রংপুর 6, রাজশাহী 7। এরপরে দেখবেন আপনি এখানে খুলনা বিভাগ, এই খুলনা বিভাগটা ছিল 8 নম্বর সেক্টরে। এবং খুলনা বিভাগ শুধু না, এখানে তো পদ্মা নদীটা এরকমের না, এই পদ্মার এপার যারা ছিল সবাই 8 নম্বর সেক্টরে ছিল। অর্থাৎ ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, এই বৃহত্তর ফরিদপুর কিন্তু 8 নম্বর সেক্টরে ছিল। ফরিদপুরের কিছু অংশ কিন্তু আপনার পদ্মার এপার, আপনার পদ্মার ওপারে ঢাকার সাথে লেগে আছে, কিন্তু ফরিদপুরের কিছু অংশ সেটা আবার 2 নম্বর সেক্টরে। তাহলে ফরিদপুরের ওই অংশটা হলো 2 নম্বর সেক্টরে। তো যাই হোক, ফরিদপুর এবং খুলনা এরা হলো 8 নম্বর সেক্টর, বৃহত্তর ফরিদপুর এবং খুলনা। এবং এই জন্য গোপালগঞ্জ এটা 8 নম্বর সেক্টরে। আর মাদারীপুরের ওপার, অর্থাৎ বরিশাল এবং মাদারীপুরের মাঝে একটা ছোট্ট একটা নদী আছে, নদীর নাম তো ভুলে গেলাম, এখানে 9 নম্বর সেক্টর, অর্থাৎ বরিশাল। বৃহত্তর বরিশাল এবং সুন্দরবন, এই সুন্দরবনও 9 নম্বর সেক্টরে। বৃহত্তর বরিশাল এবং সুন্দরবন, বরিশাল এবং সুন্দরবন 9 নম্বর সেক্টরে ছিল, 9 নম্বর সেক্টরে। এখন দেখেন আপনি 6, 7, 8, 9, আর এই সমুদ্র অঞ্চল এটা পুরোটা নৌ কমান্ডো সেক্টর, যেটা এটা হলো 10 নম্বর। নৌ কমান্ডো সেক্টর হলো 10 নম্বর। এখন দেখেন এটা গেল 9। এইদিকে এই ফেনী নদীটা, এখানে মানে ফেনীর এপার, এখানে এই ফেনীর ওপার আর ফেনীর এপার, অর্থাৎ এই পুরোটা হলো এটা ফেনী নদী। এই ফেনী নদীর ওপার পুরোটা হলো 1 নম্বর সেক্টর, এবং এটাই সবচেয়ে বৃহত্তম সেক্টর। সেক্টরের মধ্যে বৃহত্তম ছিল 1 নম্বর সেক্টর। এই ফেনী নদী থেকে পদ্মার এপার এখানে গাজীপুরের এপার, অর্থাৎ এই পুরোটা ছিল 2 নম্বর সেক্টর। একবার পদ্মার এপার, অর্থাৎ এখান দিয়ে বলেন মানিকগঞ্জ সহ টাঙ্গাইল সহ, টাঙ্গাইল ছিল আবার, টাঙ্গাইল 11 নম্বর সেক্টরে ছিল। টাঙ্গাইল 11 নম্বর সেক্টরে ছিল। আর এটা ছিল 2 নম্বর। ঢাকা সহ ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সম্পূর্ণ ঢাকা, মানে এই ফেনী নদী থেকে এই পর্যন্ত এটা ছিল 2 নম্বর সেক্টরে। এখন দেখেন 2, আর এখানে 3 এবং 4, এই দুইটা একেবারে মানে কিছু অংশ, যেমন 3 আগে আর 4 ওপাশে। 3 হলো যেমন গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, এরা 3 নম্বর। আর এই যে হবিগঞ্জ, সুনামগঞ্জের কিছু অংশ, এটা হলো 4 নম্বর সেক্টর। আর এই 5 নম্বর সেক্টর হলো সিলেট হলো 5 নম্বর সেক্টর। একজন প্রশ্ন করছেন যে মানে অতিরিক্ত সেক্টর ছিল কিনা। আসলে বেসিক্যালি সেক্টর 4টি, এটা 10 এপ্রিল। সেক্টর 7টি, এটা হচ্ছে 11 এপ্রিল। 11টি
এটা হচ্ছে 11 জুলাই। এই 11 জুলাইতে 64টি সাবসেক্টর করা হয়, 64টি সাবসেক্টর, 64টি সাবসেক্টর করা হয় 11 জুলাই। 11 জুলাই সাবসেক্টর করা হয়। তবে এর মধ্যে দেখেন 64টি করা হয় সাবসেক্টর, আর সবচেয়ে বেশি সাবসেক্টর ছিল আপনার 3 নম্বরে। 3 নম্বরে ভৌগোলিক কারণে সাবসেক্টর বেশি ছিল। 3 নঙ্গে 10টি সাবসেক্টর ছিল, আর এই 10 নম্বরে কোনো সাবসেক্টর ছিল না। সাবসেক্টর 10 নম্বরে ছিল না, আর সেক্টর 10টি ছিল 3 নম্বরে। আর সবচেয়ে কম সাবসেক্টর ছিল সেটা হলো 9 নম্বরে। 9 নম্বরে সাবসেক্টর ছিল 3টি সাবসেক্টর। এখন দেখেন সবচেয়ে বৃহত্তম হলো 1 নম্বর সেক্টর, আর সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে 2 নম্বর সেক্টরে। 2 নম্বর সেক্টরে সবচেয়ে যুদ্ধ বেশি হয়, আর 7 নম্বর সেক্টরে শহীদ বেশি হয়। 7 নম্বর সেক্টরে সবচেয়ে শহীদ বেশি হয়, আর যুদ্ধ বেশি হয় হলো 2 নম্বর সেক্টরে। আর এই রংপুরে পানবাড়ি নামক সীমান্ত ছিল। পানবাড়ি সীমান্তে দ্বিতীয় কার্যালয় ছিল মুজিবনগর সরকারের, দ্বিতীয় কার্যালয় মুজিবনগর। এই মুজিবনগর সরকারের দ্বিতীয় কার্যালয় ছিল পানবাড়ি সীমান্ত। দ্বিতীয় কার্যালয় পানবাড়ি সীমান্ত, উচ্চ করে দিচ্ছি। দ্বিতীয় সীমান্ত ছিল পানবাড়ি সীমান্তে। তাহলে সেক্টর একটা আপনি বলার চেষ্টা করেন, আমি আপনাকে বলে আবার একটু চেষ্টা করেন। সেটা হলো 1 নম্বর হলো ফেনী নদীর ওপার। ফেনী নদী থেকে একেবারে ঢাকার পদ্মার এপার, অর্থাৎ ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এরা সবাই ছিল 2 নম্বর সেক্টরে। এরা সবাই হলো 2 নম্বর সেক্টর। আর কিশোরগঞ্জ ছিল 3 নম্বর সেক্টরে। কিশোরগঞ্জ, নরসিংদী, এরা ছিল 3 নম্বর সেক্টরে। 4 নম্বর সেক্টরে ছিল যে হবিগঞ্জ, ওখানের কিছু অংশ তো এগুলো পরীক্ষায় সাধারণত আসে না। আর 5 নম্বর বৃহত্তর সিলেট অঞ্চল। 6 ছিল রংপুর, কুড়িগ্রাম ছাড়া। তারপরে 7 ছিল রাজশাহী, 8 ছিল খুলনা বিভাগ, এবং খুলনা বিভাগের সাথে খুলনা বিভাগ কিন্তু সুন্দরবন না, খুলনা বিভাগ আর হলো খুলনা বিভাগের সাথে জড়িত হলো মানে ঢাকার ওপার, পদ্মার ওপার। আর 9 নম্বর সেক্টর ছিল বরিশাল এবং সুন্দরবন। 10 নম্বর ছিল নৌ কমান্ডো সেক্টর। 11 নম্বর ছিল ময়মনসিংহ এবং কুড়িগ্রাম। ময়মনসিংহ কুড়িগ্রাম ছিল 11 নম্বর সেক্টর। এখন আমি যদি আপনাকে 2টা প্রশ্ন করি, এখান থেকে আসতে পারে। একটা প্রশ্ন করি, সেটা হলো আপনার তৎকালীন কুষ্টিয়া, এই কুষ্টিয়া জেলা এটা কত নম্বর সেক্টরে ছিল? কত নং সেক্টরে কুষ্টিয়া জেলা? কুষ্টিয়া জেলা কত নম্বর সেক্টরে ছিল? দেখি উত্তর করেন। কুষ্টিয়া, তৎকালীন কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল? 3 জন কমেন্ট করলেই বুঝবো যে আপনি মানে 3 জনের উত্তর সঠিক হলে বলবো যে বুঝছেন। কুষ্টিয়া কত নম্বর সেক্টরে ছিল? 4 লাগছেন না 8 লাগছেন মুন্না ভাই? কুষ্টিয়া জেলা তৎকালীন, এখানে কিন্তু আপনার মিত্র বাহিনীর হলো ভাস্কর্য, স্মরণে ভাস্কর্য হলো কুষ্টিয়ায়, না মুক্ত মিত্র, এই মুক্ত মিত্র ভাস্কর্য কিন্তু কুষ্টিয়ায়। আপনারা কি জানেন যে মুক্তিযুদ্ধে ভারতীয় কতজন সেনা মারা গেছেন?
এটা জানেন কি না? মুক্তিযুদ্ধে ভারতের কতজন সেনা মারা গেছে জানেন? 1661 জন সেনা মারা গেছে। ভারতের 1661 জন সেনা শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধে ভারতের 1661 জন সেনা মারা যায় এবং তাদের স্মরণে এই কুষ্টিয়ায় মিত্রবাহিনীর স্মরণে মুক্ত মিত্র ভাস্কর্য স্থাপন করা হয়। আর এই কুষ্টিয়া তৎকালীন 8 নম্বর সেক্টরে ছিল। কুষ্টিয়া তৎকালীন 8 নম্বর সেক্টরে ছিল। গুড। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে মুক্তিযুদ্ধের সময় না ওটা পারবেন। আচ্ছা বলেন তো, সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল? সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল? সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল? হবিগঞ্জটা 3 নম্বর সেক্টরে হবে। হবিগঞ্জ 3-এর মধ্যে পড়ছে। হবিগঞ্জ। সুন্দরবন কত নম্বর সেক্টরে ছিল? 9। গুড। আমার লাস্ট কোশ্চেন হলো সেটা হলো যে সাবসেক্টর কয়টা ছিল? মুক্তিযুদ্ধের সময় সাবসেক্টর ছিল কতটি? সাবসেক্টর ছিল কতটি? আমার বিশ্বাস সেক্টর থেকে আপনি পারবেন এখানে। আচ্ছা বলেন তো, ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল? ফরিদপুর সাবসেক্টর কয়টা আর ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল? আর সবচেয়ে কম যুদ্ধ হয়েছে কিন্তু আমাদের বরিশালে কিন্তু আমার যুদ্ধ হয় নাই। বরিশালে নদীর জন্য ওরা আসে নাই। আমরা তো বেসিক্যালি নদীর জন্যই জিতছি, মানে এই যুদ্ধে নদীর কারণে জয়লাভ করেছে। ওকে, ফরিদপুর কত নম্বর সেক্টরে ছিল? 8 না 2? আর না 2, হ্যাঁ 2 ও 8, মানে 2 ছিল কিছু অংশ, 8 নম্বর বেশি ছিল। এখন একটা বিষয়, এই বিষয়টা মনে রাখবেন। একজন বলছেন যে ভাই 43তম বেসিক ভিউ আছে, সে 45তম কিনবে কিনা। আমি বলি যাদের কাছে 41তম এডিশনটা আছে 2020, তাদের এটা পড়ার দরকার নেই, তারা নতুনটা পড়বে। আর যাদের কাছে 43 বা 44 এডিশনটা আছে তারা এটা পড়লে চলবে। তারা এখানে খুব বেশি রিসেন্ট নাই, আর রিসেন্ট টুকটাক আছে, এগুলো আপনি পড়তে গেলে পারবেন। আর হলো এবারের এডিশনটা পৃষ্ঠা বেশি, কারণ এই যে 43 বা 44 এডিশনে 848 পৃষ্ঠা ছিল, আর একটা ছিল 828 পৃষ্ঠা। কিন্তু এখানে পরিবর্তনটা হলো যে 992 পৃষ্ঠা হওয়ার পিছনে কারণ হলো সেট আপটা চেঞ্জ করছে। যেমন কোশ্চেন ছিল আগে ক, খ, গ, ঘ, এখন কয়ের নিচে আসবে গ, আর খয়ের নিচে যাবে ঘ। ক, গ, ঘ, ঘ, মানে এই যে লাইনগুলো এই জন্য বেড়ে গেছে। আর একটা এই টুকটাক। আর 43তম এডিশনে যেমন 43-এর প্রশ্ন নাই, 44-এর প্রশ্ন নাই, এখানে 43-44-এর প্রশ্ন ব্যাখ্যা সহ আছে। এই যে এক্সেপশন 45তমতে। আর যা আছে আগেরগুলো, যদি কোনো ইনফরমেশন টুকটাক ভুল থাকে সেটা কিন্তু চেঞ্জ করেছি আমি। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাইয়া। কালকে ভাইয়া ভোরে একবারে। হ্যাঁ আরিশের আম্মু যাবে তো, ওদেরকে ওর ডাক্তার দেখাবো। আশা করি 5টার সময় রওনা দেবে, ভোর 5টায়।
হ্যাঁ যাওয়া যাবে, ইনশাল্লাহ যাওয়া যাবে। হ্যাঁ আপনি সামনে বসতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা 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 ভাই, আচ্ছা আচ্ছা। তাহলে কোথায় ছিলাম যেন? এখানে একটা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর একটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা 26শে মার্চ বঙ্গবন্ধু দিয়েছিল 1971, আর এটা হলো 10 এপ্রিল 1971। এটা হলো আনুষ্ঠানিক ডিক্লারেশনটা, আর এটা হলো অফিসিয়াল বা দাপ্তরিক। অর্থাৎ এটা তো বঙ্গবন্ধু তো তখন সরকার ছিল না, সরকার তো ছিল মুজিবনগর সরকার। এইটাকে বলা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র জারি 10 এপ্রিল, এই গৃহীত 10 এপ্রিল, এটা কার্যকর 26 মার্চ 1971। 26শে মার্চ দেখা হয়েছে যে আমরা যে যুদ্ধটা করছি এটা কোনো বিক্ষোভ না, এটা কোনো বিদ্রোহ না, এটা মুক্তিযুদ্ধ। এটা বোঝানোর জন্য কার্যকর হয় 26শে মার্চ। আর এই ঘোষণাপত্র পাঠ করা হয় 17ই এপ্রিল। 17ই এপ্রিল পাঠ করা হয়, জারি গৃহীত কার্যকর পাঠ। এখন আপনি বলতে পারেন গৃহীত, এই গৃহীত মানে গৃহীত হয়, কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুব কনফিউশন, এটা আমি কোনো জায়গায় পাই না যে এটা অনুমোদন কবে হয়। কারণ আমার এটা যেটা মানে মনে হয় সেটা হলো গৃহীত হওয়ার অনুমোদন হওয়া একই জিনিস। যখন রেটিফাইড করে, রেটিফাই মানে গ্রহণ করা, রেটিফাই মানে অনুমোদন করা, অনুসমর্থন করা, তার মানে আমার মনে হয় অনুমোদন আসলে এটাই উত্তর হবে। কোনো জায়গায় আমি পাই নাই যে অনুমোদন এত তারিখে হয়, কিন্তু পরীক্ষায় অনুমোদন পরীক্ষায় আসছে। সেক্ষেত্রে অনুমোদন বলে আমরা কিন্তু না, অনুমোদনটা আমরা পাই নাই। তো যাই হোক, এই ঘোষণাপত্র যদি বলে হয় ঘোষণাপত্র জারি, এই জারি করছেন, ঘোষণাপত্র জারি করেন সৈয়দ নজরুল, কারণ তখন তিনি প্রেসিডেন্ট। ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ, পাঠ করছেন অধ্যাপক ইউসুফ। ঘোষণাপত্র জারি সৈয়দ নজরুল, পাঠ করেন অধ্যাপক ইউসুফ। এই ঘোষণাপত্র রচনা করেন ওই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলাম কিন্তু এখনও জীবিত, আমিরুল ইসলাম, কিন্তু তাকে আওয়ামী লীগের আশেপাশেও রাখা হয় না। ব্যারিস্টার আমিরুল ইসলাম উনি 2006 সালে বিএনপি ক্ষমতা থাকতে কিন্তু তিনি প্রচণ্ড বিদ্রোহ করেছেন আওয়ামী লীগের পক্ষে এবং আইনি লড়াই করছেন অনেক কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, কিন্তু এখন লোকটার খবরই নেই। এবং তার মেয়ে কিন্তু ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার তানিয়া আমির। ব্যারিস্টার আমিরুল ইসলাম তিনি ছিলেন রচয়িতা, পাঠ করছেন অধ্যাপক ইউসুফ, জারি করছেন সৈয়দ নজরুল ইসলাম। আর এই মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকার এর মনে রাখবেন মন্ত্রণালয় 12টি, মন্ত্রণালয় ও বিভাগ, মন্ত্রণালয় ও বিভাগ মিলে 12টি, বর্তমানে যেটা 58টি, বর্তমানে 58টি, আর তখন ছিল 12টি। এই মুজিবনগর সরকারের সদস্য যদি বলে, সদস্য হলো 6 জন, সদস্য 6 জন। এখানে কখনই আসবে না যে মুজিবনগর সরকারের মন্ত্রিসভা সদস্য কতজন, কারণ এটা মন্ত্রী পরিশাসিত সরকার ছিল না, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তাহলে মুজিবনগর সরকার ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। এবং একটা বিষয় কিন্তু কারেকশন আছে, কয়েকটা বিষয় কারেকশন আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। যেমন বঙ্গবন্ধুকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা যাবে না, বলতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আগে 1000 বছরে ছিল, এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। বঙ্গবন্ধুকে জাতির জনক না বলে জাতির পিতা বলতে হবে, কারণ সংবিধানে জাতির পিতা আছে।
মুক্তিযুদ্ধ বলা যাবে না, কোনো জায়গায় যদি থাকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, সেখানে মুক্তির সংগ্রামকে টিক দিতে হবে। 71 সালে মুক্তি সংগ্রাম ছিল, অর্থাৎ স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন, মুক্তি সংগ্রাম উত্তর করতে হবে। বাংলাদেশে কোনো অস্থায়ী সরকার বলা যাবে না, প্রথম সরকার। অস্থায়ী সরকার বলার জন্য হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ কখনোই বলা যাবে না যে অস্থায়ী মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকারের কে ছিল, এটা অস্থায়ী না, এটা বাংলাদেশের প্রথম সরকার বলতে হবে। এটা মনে রাখবেন। আমি কিন্তু একবার আপনাদেরকে বলি না যে অস্থায়ী সরকার, অনেক বইতেও লেখা দেখবেন যে অস্থায়ী সরকার। আমি কিন্তু এটা লেখি না, আমি সাধারণত এটা আমার লেখা নাই, ভুলবশত যদি হয়ে থাকে, কারণ কি আমি লিখলাম, আরেকজন আমার ওই জুনিয়র যে কারেকশন করে সে কিন্তু লিখতে পারে, কিন্তু আমার কাছ থেকে কখনো আমি অস্থায়ী সরকার লিখি নাই, আমার বইতে নাই, আশা করি নাই ইনশাল্লাহ। তো মুজিবনগর সরকারে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার, সদস্য 6 জন, মন্ত্রণালয় বিভাগ হলো 58টা। আর মনে রাখবেন মুজিবনগর সরকার, এই সরকারের মানে যদি বলেন গঠন, এই গঠন 10 এপ্রিল, শপথ 17 এপ্রিল, আর দপ্তর বন্টন এটা 18 এপ্রিল, দপ্তর বন্টন 18 এপ্রিল। আর এই মুজিবনগর সরকার থেকে বঙ্গবন্ধুকে সুপ্রিম কমান্ডার ঘোষণা, সুপ্রিম কমান্ডার ঘোষণা প্লাস উসমানীকে বাংলাদেশ ফোর্সের প্রধান করা, দেখা যায় না, বঙ্গবন্ধুকে সুপ্রিম কমান্ডার ঘোষণা প্লাস উসমানীকে বাংলাদেশ ফোর্সের চিফ করা হয় বা কমান্ডার করা হয় 12 এপ্রিল। 12 এপ্রিল 12 এপ্রিল সুপ্রিম কমান্ডার ঘোষণা এবং উসমানীকে বাংলাদেশ ফোর্সের চিফ করা হয়, 12 এপ্রিল 1971। 12 এপ্রিল 1971, 12 এপ্রিল 1971। মুজিবনগর সরকারের একেবারে যেটা করবেন বই থেকে, এখানে দপ্তরগুলো মনে রাখবেন, বিশেষ করে একটা বিষয় মনে রাখবেন যে 3 জনের দপ্তর পড়ে ফেলবেন। 3 জনের দপ্তর মানে হলো ক্যাপ্টেন মনসুর, এস.এম. কামরুজ্জামান, খন্দকার মোস্তাক। এই 3 জনের কোনো মনে রাখলে আর বাকি যা আছে সব তাজউদ্দিন দাগাবেন। এবং ঠিকই এই প্ল্যানটা কিন্তু 41তমতে কাজে লাগছে। আমি বলছিলাম ক্লাসে যে আপনারা খন্দকার মোস্তাক দাগাবেন আইন বিচার স্বরাষ্ট্র, সংসদ, স্বরাষ্ট্র নাম, দুঃখিত, মানে আমি 3টা লিখে দিই। 3টা পড়লে বাকিগুলো আপনার আর পড়া লাগবে না, বাকি যা আসবে সব তাজউদ্দিন দাগাবেন। আর সৈয়দ নজরুল তো অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, তার কোনো পদ ছিল না, তার মানে বঙ্গবন্ধু সে রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের কমান্ডার, সর্বাধিনায়ক মানে সুপ্রিম কমান্ডার। কিন্তু যদি মনে রাখবেন মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক যদি বলে মুক্তিবাহিনী, এই বাহিনীর সর্বাধিনায়ক বললে কিন্তু আপনার ওসমানী, এই কথাটা মনে রাখবেন। মুক্তি বাহিনীর কমান্ডার ওসমানী, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বা উপকমান্ডার ছিল হলো এ কে খন্দকার। কিন্তু একে বা আব্দুল করিম খন্দকার, এ কে খন্দকার কিন্তু আব্দুল করিম। অনেক সময় দেখবেন অপশনে আব্দুল করিম আছে, একে নাই, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বললে সেটা ওসমানী এবং কমান্ডার মুক্তি বাহিনীর। আর মুক্তিযুদ্ধের বললে সর্বাধিনায়ক হলো বঙ্গবন্ধু। সৈয়দ নজরুল ইসলাম তিনি হলেন উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি।